আবিরের গালে কষে চর বসিয়ে দিল নীলা। আবির গাল চেপে ধরে নীলার দিকে তাকাতে নীলা উত্তেজিত হয়ে বলল, নিজের চেহারাটাকে কখনো আয়নায় দেখেছিস? আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তোর 100 বার ভাবা উচিত তোর সাথে আমার যায় কিনা। আমি চুপ করে নীলার কথা শুনছি, কিন্তু কোনো কথাই বলছি না। নীলা আবারও আবিরকে হেউ করে বলল, তোকে তো সিনেমার জোকারের মতো লাগে, আর আমি হলাম নায়িকা। আমার জন্য নায়ক দরকার, তোর মতো জোকার নয়। তুই আমার ভাবির আপন ছোট ভাই, তাই তোকে বেশি কিছু আর বললাম না। চুপচাপ বাসা থেকে বের হয়ে যা। আবির এমন চরম অপমানিত হওয়ার পর নীলাকে কোনো কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেল। 1 মাস পরের ঘটনা। বিছানার চাদরের ভেতরে দুজন দুজনকে জড়িয়ে ধরে বেহুশের মতো ঘুমিয়ে আছে। হঠাৎ নীলার রুমের ভেতরে ঢুকলো নীলার ভাই, ভাবি ও তার মা। এমন দৃশ্য দেখে সবাই চমকে উঠলো। বিছানার কাছে এসে নীলার ভাবি পায়েল মাথার কাছ থেকে বিছানার চাদরটা একটু তুলে লজ্জায় মুখ ঢেকে বলল, ছি 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 ছি, এই দৃশ্য তো দেখার মতো না। দুজনের শরীরে তো এক বিন্দুও কাপড় নেই, তার মানে সারা রাত দুজনে এভাবেই ছিল। নীলার মা লজ্জায় কি বলবে কিছুই বুঝতে পারছে না। নীলার বড় ভাই আজাদ রাগে উত্তেজিত হয়ে নীলা জাকির বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। দুজনেই চোখ মেললো, দুজন দুজনার দিকে তাকালো। এমন অবস্থায় একই চাদরের নিচে তারা শুয়ে আছে। যখন দুজনেই বুঝতে পারলো, দুজনেই চিৎকার দিয়ে চাদরটা সরিয়ে পেঁচিয়ে লাফ দিয়ে উঠে বিছানায় বসে জাকির কাপা কাপা কণ্ঠে বলল, আমি এখানে কিভাবে আসলাম? নীলাও কিছু বুঝতে পারছে না, কিভাবে রাতে জাকির তার কাছে এসেছে। কাঁদো কাঁদো গলায় বলল, আমি এই অবস্থায় কেন? আর আমার সাথে জাকির কোত্থেকে আসলো? নীলার ভাবি পায়েল ঠোঁট বেঁকিয়ে বলল, বাবা দারুণ কথা, সারা রাত দুজনে মধু আহরণ করলে, আর এখন বলছো তুমি এখানে কোত্থেকে এসেছো? জাকির এখানে কোত্থেকে এসেছে? নীলা, এসব নাটক বাদ দাও। আমি আগেই টের পেয়েছি তোমরা তলে তলে এগুলো করছো, কিন্তু মান সম্মানের ভয়ে কারো কাছে কিছুই বলিনি। নীলার মা কান্না করতে করতে বলল, আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার মেয়ে হয়ে বাড়ির কাজের ছেলের সাথে এমনটা করবি। আজাদ বলল, সবাই চুপ করো। জাকির, তোকে তো আমি খুব ভালো জানতাম, কিন্তু তুই আমার বোনের সর্বনাশ কেন করলি? তোকে আমি পুলিশে দেব। জাকির অনেকটা ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করেন ভাইজান, আমি আপার রুমে আমার ইচ্ছে আসিনি, আর আমি বুঝতে পারছি না আমি এখানে কিভাবে আসলাম। পায়েল বলল, পুলিশে দেওয়ার কাজ নেই, ওরা তো পাপ করে ফেলেছে। লোকজনে জানার আগেই পাপ থেকে তোমার পরিবারের মানুষকে বাঁচাতে কাজই ডাকো। নীলার সাথে জাকিরের বিয়ের ব্যবস্থা করো। পায়েলের মুখে এমন কথা শুনে সবাই চমকে উঠলো। নীলা বলল, অসম্ভব, আমি জাকিরকে কোনোদিনও বিয়ে করব না। নীলার মা বলল, আজাদ, বৌমা ঠিকই বলেছে, ওরা এখন জেনাকারীর কাতারে পড়েছে, ওরা এখন মহাপাপী হয়ে গেছে। ওরা যেন পরপারে শাস্তির হাত থেকে রক্ষা পেতে পারে, সেজন্য ওদের বিয়ে দেওয়াটাই উচিত। এই নিয়ে কিছু তর্কাতর্কি, কথা কাটাকাটি, ইচ্ছা অনিচ্ছা যে যার মতো প্রকাশ করতে লাগলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জাকির নীলাকে বিয়ে করতে সম্মতি দান করলো, কিন্তু নীলা বিষয়টা মেনে নিতে পারছে না। ফুলে ফুলে সাজানো বাসর ঘর, কিন্তু নববধূ নীলা বাসর ঘরে বিছানার উপরে না বসে খাটের পাশে পায়চারি করছে। এমন সময় জাকির বর বেশে বাসর ঘরে প্রবেশ করলো। নীলার কাছে আসতেই নীলা উত্তেজিত হয়ে জাকিরের শেরওয়ানির কলার ধরে বলল, তুই সত্যি করে বল, আমার রুমে কেন তুই গেলি? আমার সর্বনাশ কেন করলি? তুই কি বুঝতে পারছিস, লোকজন যখন জানবে, আমার বন্ধু বান্ধবীরা যখন জানবে আমি আমার বাড়ির চাকরকে বিয়ে করেছি, তখন আমার মুখ দেখানোর মতো কোনো রাস্তা নেই। এই দেখেছিস একটা বিষের বোতল, আজ বিষ খেয়ে নিজের জীবনটা দিয়ে দেবো, তবুও তোর সাথে বাসর করব না। এমন সময় পায়েল বাসর ঘরে প্রবেশ করে নীলার পাশে দাঁড়িয়ে বলল, আহা, কি করছো নীলা? বাসর ঘরের স্বামীকে আদর করতে হয়, তুমি তো দেখছি সেটাও জানো না। নাকি আগে অনেকবার আদর করেছে বলে আজ সারা রাত ঘুমিয়ে কাটাবে? ভাবি, তুমি এখানে এসেছো কেন? যাও, তুমি তোমার রুমে যাও। যাবো? আমি তোমাদের সাথে থাকতে আসিনি, তোমাদের রুমের সামনে থেকে চলে যাচ্ছিলাম, তখন তোমার চেঁচামেচি শুনে আসতে বাধ্য হলাম। বিয়ে তো হয়ে গেছে, এখন তোমরা বৈধ। আগে যা অবৈধভাবে করেছো তা ভুলে যাও, এখন বৈধভাবে যা ইচ্ছে তাই করো। জাকির বলল, ভাবি, আপনি বারবার আগের কথা বলছেন, কিন্তু আমি তো নীলার সাথে আগে কখনো কিছুই করিনি। আবার আপনি বলছেন আপনি আমাদের অবৈধ সম্পর্ক আগে দেখেছিলেন। আমি বুঝতে পারছি না আপনি মিথ্যে কথা কেন বলেছেন। আমি মিথ্যে বললে কি আর সত্য বললেও কি? তোমরা এখন বিবাহিত, কারো কথায় কান্না দিয়ে কে কি বলেছে সেটা না ভেবে সুখে সংসার করার চেষ্টা করো। আর একটা কথা নীলা, ইট মারলে কিন্তু পাটকেলটি খেতে হয়। আমার ভাই সেদিন কান্না করতে করতে বাড়ি থেকে চলে গিয়েছিল, তুমি চরম অপমান করেছিলে আমার ভাইকে, গায়ে হাত পর্যন্ত তুলেছিলে। আমার ভাইয়ের কিন্তু বংশ পরিচয় আছে, আমার ভাই কিন্তু শিক্ষিত, সবচেয়ে বড় কথা ও তোমার ভাবির ভাই, কিন্তু জাকিরের বাড়ির চাকর, তেমন কোনো বংশ পরিচয় নেই, আবার অশিক্ষিত। ভাগ্যের খেলাটা দেখলে। আসি, ভালো থেকো দুজনে, বলেই একটা অট্টহাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। পায়েল এতগুলো কথা বললেও নীলা কোনো কথার জবাব দিতে পারলো না, কারণ সে আজ ফাঁদে পড়েছে। পায়েল বারান্দায় এসে আবিরকে ফোন দিল। আবির ফোনটা রিসিভ করতে পায়েল হা করে হাসছে। আবির অনেকটাই অবাক হলো তার বোনের এমন হাসির শব্দ শুনে। কারণটা জানতে বলল, কি হয়েছে আপু, তুমি এভাবে হাসছো কেন? ভাইরে, আমি প্রতিশোধ নিয়েছি। কিসের প্রতিশোধ? নীলা তোর উপরে যে অন্যায় করেছে, তোর গায়ে হাত তুলেছে, সেই প্রতিশোধ নিয়েছি। কি বলছো? আমি নীলাকে আমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দিতে বাধ্য করেছি। কথাটি শোনা মাত্রই আবির চমকে উঠলো, অবাক হয়ে জানতে চাইলো, কি বলছো আপু, কিভাবে সম্ভব? শুনবি কিভাবে অসম্ভবের কাজটি সম্ভব করেছি? বলো বলো। তাহলে শোন, সেদিন তোকে আমি কান্না করতে করতে
বাসা থেকে বের হয়ে যেতে দেখেছি। আর সেদিনই মনে মনে পণ করেছিলাম আমি আমার ভাইকে অবহেলা করার প্রতিশোধটা নেবই। প্রতিশোধের অস্ত্র হিসেবে বেছে নিলাম জাকিরকে। তারপর পরের দিন সন্ধ্যায় আমি একটু বাইরে গিয়েছিলাম। আসবার সময় সাথে করে নাস্তাও 2 লিটারের একটা কোক নিয়ে আসি। বাসার ভেতরে প্রবেশ করে জাকিরকে বললাম সবাইকে নাস্তা ও কোকটা দাও। ওর হাতে সবকিছু দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। জাকির আমার কথা মতো নীলার রুমে নাস্তা ও কোক দিয়ে আসলো। তারপর আমার শাশুড়িকে কোকো নাস্তা দিয়ে আসলো, আজাদকে দিল, আমাকে দিল। সবচেয়ে বেশি কোকো নাস্তা লুকিয়ে লুকিয়ে জাকির খেয়েছিল। আধা ঘন্টার মধ্যে সবার প্রচন্ড ঘুম আসলো। নীলা তার রুমে ছিল। সে হাতে থাকা মোবাইলটা বিছানার পাশে রেখে মাথা যন্ত্রণা বেড়ে যাওয়া ও ঘুম ঘুম ভাবের কারণে বালিশে শুয়ে এবং কয়েক মিনিটের মধ্যে ঘুমের রাজ্যে পদার্পণ করলো। বাসার সবার অবস্থা একই, যে যার জায়গা ছিল সেখানেই ঘুমিয়ে পড়লো। আমি কিন্তু কোক খাইনি, নাস্তাও খাইনি। আজাদ ঘুমিয়ে পড়লো। আমি আস্তে করে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম। জাকিরের রুমের সামনে এসে জাকিরের রুমের ভেতরে ঢুকলাম। জাকির গভীর ঘুমে আচ্ছন্ন। আমি বুঝতে পারলাম সবাইকেই ঘুমের ওষুধে কাজ করেছে। একটি ডেবিল হাসি দিলাম। জাকির অনেক ভারী ছিল, তারপরে অনেক কষ্ট করে জাকিরকে ওর বিছানা থেকে আস্তে আস্তে টানতে টানতে ওর রুম থেকে বের করে নিলাম। নীলার রুমের মধ্যে নিয়ে এসে নীলার সাথে এক বিছানায় শুয়ে দিলাম। তারপর এক এক করে দুজনার শরীরের কাপড় খুলতে লাগলাম। তারপর সকালবেলা তো দুলাভাই আমার শাশুড়িকে নিয়ে নীলার রুমে প্রবেশ করলাম। একত্রে বিছানার চাদরে দুজনকে আটক করে বিয়ে করতে বাধ্য করলাম। পায়েলের কথা শুনে আবির তো অবাক হয়ে বলল, আপু তুমি এমন ক্রিমিনালি বুদ্ধি কোত্থেকে শিখলে? তুই আমার ছোট ভাই, তোর জন্য আমি সব করতে পারি। তোর অপমান সেদিন আমি সহ্য করতে পারিনি, তাই যা করেছি তোর জন্য করেছি। আমার ভাইকে চর মারার প্রতিশোধ নিয়েছি, আমি চরম প্রতিশোধ নিয়েছি বলেই হা হা করে হাসতে লাগলো। ওদিকে বাসর ঘরে বিছানার উপরে দুজনের দু প্রান্তে বসে আছে। নীলার রাগ লজ্জা ক্ষোভে সাপের মতো ফোঁসফোঁস করছে। কারণ কি করে সে বাহিরে মুখ দেখাবে? সবাই তাকে দেখে হাসবে, টিটকারি মারবে। বাড়ির চাকরকে সে বিয়ে করেছে। জাকির ভাবছে পৃথিবীতে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ। আজ যদি গরিব না হতাম তাহলে হয়তো নীলাই বাসর রাতটাকে অপূর্ণ রাখতো না, বুকে জড়িয়ে নিয়ে আদর করত। দুর্ভাগ্য আমার, যেভাবে হোক বিয়ে হলো, কিন্তু বাসরটা থেকে গেল অপূর্ণতায়। প্রিয় দর্শক, হিংসা অহংকার মানুষকে অপমান করে কথা বলা মানুষগুলো হয়তো একদিন এভাবেই বিপদে পড়ে, যেমনটি পড়েছে নীলা। আজ না পারছে মেনে নিতে, না পারছে সহ্য করতে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।